হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো এবং সুস্থ আছো। ট্রান্সফরমেশনের নিয়মিত ক্লাসে আজকে আমি মোহাম্মদ শিবলি সাদেক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অন্যান্য দিনের মতো আজকেও আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এরপরে ভয়েস, সর্বশেষে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবচেয়ে জটিল এবং সবচেয়ে কঠিন যে টপিক, সেই টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই টপিকের নাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেন্টেন্সেরই একটি পড়া। সেই সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসে আজকে আমি মোহাম্মদ শিবলি সাদেক তোমাদের সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। সবার আগে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে ধৈর্য সহকারে আগের ক্লাসগুলিতে আমার সাথে থাকার জন্য, এবং সবাই আগের ক্লাসের মতো বর্তমান ক্লাসটি বা আজকের ক্লাসটিতেও একই রকমভাবে আমার সাথে থাকবে এবং আগের ক্লাসের মতো আজকের ক্লাসটিতেও সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সহায়তা করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। শিক্ষার্থীরা, তোমরা এর আগে আমি জানি না যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে তোমরা আলোচনা করেছো কিনা বা কখনো তোমরা এই টপিক শিখেছো কিনা। তো যদি কেউ এর আগে পড়ে থাকো, অল্প কিছুও পড়ে থাকো, তাহলে বুঝতে পারবে যে এই পড়াটি আসলে অনেক জটিল এবং অনেক কঠিন একটি পড়া। তো একটু মনোযোগ দিয়ে না থাকলে ক্লাসের মধ্যে আমরা এই পড়াটা খুব ভালো মতো করে বুঝতে পারবো না। তো আমি সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাচ্ছি যে আজকের ক্লাসটিতে অন্তত পূর্ণ ক্লাসে আমার সাথে মনোযোগ দিয়ে থাকার জন্য। তো শিক্ষার্থীরা, এই ক্লাসটি আমরা চেষ্টা করব যে দুটি ক্লাসের মাধ্যমে এই টপিকের আলোচনাটা শেষ করার জন্য। আজকে এই টপিকের প্রথম আলোচনায় আমি আজকে শুরু করছি। প্রথম আলোচনায় বোর্ডের দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি কিছু রুলস আমাদের এখানে দেওয়া আছে, এবং সেই রুলস ভালোভাবে বোঝার জন্য বা বোঝার ক্ষেত্রে সহায়তার জন্য আমরা কিছু এক্সারসাইজও এখানে দিয়েছি বা উপস্থাপন করেছি স্টুডেন্টদের সামনে। তো যাই হোক, স্টুডেন্টরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসে উপস্থিত থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি বিশ্বাস করি যে এই আলোচনা খুব ভালোভাবে তারা আয়ত্ত করতে পারবে বা ধরতে পারবে। তো কথা তাহলে না বাড়িয়ে আমরা ক্লাসে আসি, আমরা আলোচনায় চলে আসি। সর্বপ্রথম আলোচনায় আমরা দেখতে পাই যে বোর্ডে আমাদের এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব, এই জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লেখা হয়েছে। সিম্পল মানে সরল বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। তো তার মানে সরল বাক্য থাকবে সেটিকে আমরা জটিল বাক্যে বানাবো, বা জটিল বাক্য থাকবে সেটিকে আমরা যৌগিক বাক্যে বানাবো। নর্মালি এই পড়াটা আমরা বাংলা দ্বিতীয় পত্রও পড়ে থাকি। বাংলা দ্বিতীয় পত্রে এই বাক্য রূপান্তরের যে আমার সরল বাক্য, জটিল বাক্য বা যৌগিক বাক্য, এই অধ্যায়টি কারোর পড়া থাকলে এই পড়াটা একটু সহজে তার জন্য বোঝার জন্য সহজ হবে। তো যাই হোক, এখন আমরা সর্বপ্রথম রুলসের দিকে তাকাই। সর্বপ্রথম রুলসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে এখানে বাক্যটি এভাবে দেওয়া আছে যে টু যুক্ত টু ডট ডট টু। এই ডট ডট বলতে এখানে আসলে অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, এই ডট ডটের জায়গায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দেওয়া থাকে। তো আমরা সেন্টেন্সটি এভাবে বলতে পারি, সেন্টেন্সটি যখন বানাবো তখন টু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব টু, এইরকম বাক্য যেগুলো সেগুলোকে আমরা সরল বাক্য, যেগুলো সিম্পল সেগুলোকে আমরা কমপ্লেক্স করব যখন সো দ্যাট দিয়ে করব। সো ডট ডট দ্যাট, ডট ডট মানে এখানে যে অ্যাডজেক্টিভটা ছিল সেই অ্যাডজেক্টিভটা এখানে এসে বসে যাবে। আর যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা অ্যান্ড অথবা অ্যান্ড সো দিয়ে করব। তো অ্যান্ড সো দিয়ে আমরা করি না সাধারণত, অ্যান্ড দিয়েই এই সেন্টেন্সটিকে করা সহজ হয়ে যায়, এই জন্য আমরা অ্যান্ড দিয়ে করে থাকি। তো এটা সাধারণত তিন রকম হয়ে থাকে, এক ব্যক্তিকে বোঝায়, বস্তুকে বোঝায়, অথবা প্যাসিভ ভয়েসে বোঝায়। ব্যক্তিকে, বস্তুকে অথবা প্যাসিভ ভয়েসে এটি বুঝিয়ে থাকে।
তো ব্যক্তিকে হলে এই ব্যক্তির জন্য এই একটি বাক্য এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, বস্তুর জন্য এখানে আরেকটি বাক্য উদাহরণ হিসেবে দেওয়া আছে, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এখানে কেমন হতে পারে সেরকম একটি উদাহরণ এখানে উপস্থাপন করা আছে বোঝার সুবিধার জন্য। যেমন ব্যক্তির জন্য যদি হয় তাহলে হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক, হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হি আছে, যেহেতু হি হচ্ছে সাবজেক্ট বা ব্যক্তি, সুতরাং এই সেন্টেন্সটা ব্যক্তিবাচক এই সেন্টেন্সের সাথে আমাদের মিলে। অ্যান্সার করার সময় আমাদেরকে বলা হয়েছে যে আমরা অ্যান্সার করার সময় সো দ্যাট দিয়ে অ্যান্সার করব। তো হি ইজ সো, আর অ্যাডজেক্টিভ এখানে একটা মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ এখানে যা থাকবে এখানে অ্যাডজেক্টিভ তাই বসবে। তো এখানে অ্যাডজেক্টিভ ছিল উইক, এখানে অ্যাডজেক্টিভ উইক এসে বসলো। আর টু এর পরিবর্তে, যেমন টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট, তাহলে এখানে এই টু এর পরিবর্তে আমরা এখানে সো বসালাম, আর টু এর পরিবর্তে এখানে দ্যাট বসালাম, তাহলে কি দাঁড়ালো। আর বাকি সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পরবর্তীতে যখন আমি সেন্টেন্সের পরবর্তী অংশটা তুলব তখন এখানে দ্যাটের পরে এই সাবজেক্টটাকে আবার বসাবো, একটা অতিরিক্ত ক্যান নট বা কুড নট বসাবো। এখানে যদি সেন্টেন্সটা প্রেজেন্টের হয়ে থাকে তাহলে ক্যান নট বসাবো, পাস্টের হলে কুড নট বসাবো, আর বাকি অংশ যা আছে তাই বসাবো। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, বাক্যটা দাঁড়ালো হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক। সেন্টেন্সটা চেঞ্জ যখন করবো তখন দাঁড়াবে এরকম, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড বানাই তাহলে এটা এরকম দাঁড়াবে, হি ইজ ভেরি উইক। এখানে সো উইক বলো, টু উইক বলো, এটা দিয়ে সাধারণত অনেক বেশি পরিমাণ দুর্বল বোঝায়, এই জন্য এই কম্পাউন্ড করার সময় এই একটা অতিরিক্ত ভেরি আমরা এখানে নিয়ে আসি। হি ইজ ভেরি উইক, আর আমি বলছি সেন্টেন্সের মাঝখানে একটা অ্যান্ড বসাইতে হবে, অ্যান্ড অথবা অ্যান্ড সো, তো অ্যান্ড বসাইলাম, অ্যান্ড ক্যান নট ডু দ্য ওয়ার্ক। এখানে মনে রাখতে হবে এখানে যেমন আমি দুইটা সাবজেক্ট নিয়ে এসেছিলাম, এখানে আমার দুইটা সাবজেক্ট লাগবে না, পরবর্তীতে আমার কোনো সাবজেক্ট না বসালেও চলে, যেহেতু এখানে অ্যান্ড আছে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক। কমপ্লেক্সে দাঁড়ালো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, আর কম্পাউন্ডে হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ডু দ্য ওয়ার্ক। পরে আসি পরের বাক্যটাতে, দ্য লোড ইজ টু হেভি টু ক্যারি, দ্য লোড ইজ টু হেভি টু ক্যারি। এখানে লোড, লোড বলতে আমাদের বোঝা বোঝানো হয়েছে, বোঝা। তো বোঝা আমরা জানি এটি একটি বস্তু, সুতরাং এই সেন্টেন্সটি বস্তুবাচক সেন্টেন্সের একটি উদাহরণ। এটাকে চেঞ্জ করার সময় ওই একই রকমভাবে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার সময় আমরা টু এর পরিবর্তে সো বসাবো, টু এর পরিবর্তে দ্যাট বসাবো, আর হেভি অ্যাডজেক্টিভ যা ছিল তাই বসবে। অতিরিক্ত সাবজেক্টটা এখানে খেয়াল রাখতে হবে, এখানে সাবজেক্টটা হচ্ছে গিয়ে দি লোড, আর এই ক্যারি করতে পারে না সেটা আমরা হইতে পারে, তাহারা হইতে পারে, সে হইতে পারে, যে কোনো একটা সাবজেক্ট এখানে বসাবো। তো আমি এখানে আমরা বসাইছি, আমরা বসাইলেও চলে। এবং দ্য লোড ইজ সো হেভি দ্যাট উই ক্যান নট ক্যারি, দ্য লোড ইজ সো হেভি দ্যাট উই ক্যান নট ক্যারি। এখানে যদি কেউ ইট লেখে, ইট লিখলেও চলবে, না লিখলেও হবে। তারপরে কম্পাউন্ডের বেলায় আসি, দ্য লোড ইজ ভেরি হেভি অ্যান্ড উই ক্যান নট ক্যারি, দ্য লোড ইজ ভেরি হেভি অ্যান্ড উই ক্যান নট ক্যারি। এবার আসি যদি আমাদের প্যাসিভের ক্ষেত্রে হয়ে থাকে, সেন্টেন্সটা প্যাসিভ হলে বাক্য এরকম হবে, দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু বি রেসপেক্টেড, দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু বি রেসপেক্টেড। এই বাক্যটি আমার সিম্পলে আছে, আমি যখন কমপ্লেক্সে করবো বাক্যটি এখানে করা হয়নি, এখন করে দিচ্ছি। তাহলে বাক্যটি দাঁড়াবে এরকম, যেমন দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু বি রেসপেক্টেড। তো কি দাঁড়াবে, দি ম্যান ইজ সো dishonest the man is so dishonest that we can respect him। তাহলে কি দাঁড়ালো, the man is so dishonest that we can respect him। ক্যান আসলে এখানে যেহেতু ডিসঅনেস্ট, সুতরাং এখানে ক্যান হবে না, এখানে লিখতে হবে ক্যান নট, উই ক্যান নট। এছাড়া আমরা এই সেন্টেন্সের মধ্যে এখানে ক্যান নট পেয়েছিলাম, এখানে ক্যান নট পেয়েছি, সুতরাং এখানে ক্যান নট হবে, সেটাই আমরা বুঝতে পারি। তো দাঁড়ালো কি, দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু বি রেসপেক্টেড। তো চেঞ্জ করলাম যখন, তখন দাঁড়ালো দ্য ম্যান ইজ সো ডিসঅনেস্ট দ্যাট উই ক্যান নট রেসপেক্ট হিম। এরপরে পরবর্তী যে বাক্যটা, পরবর্তী বাক্যটা আমাদের কমপ্লেক্সে করতে হবে। কমপ্লেক্সে যদি আমরা করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, দি ম্যান ইজ ভেরি ডিসঅনেস্ট
The man is very dishonest and we cannot respect him. We cannot respect him. তো কমপ্লেক্স এমন দাঁড়ালো দ্য ম্যান ইজ ভেরি ডিসঅনেস্ট অ্যান্ড উই ক্যান নট রেসপেক্ট হিম। তাহলে আমরা টু যুক্ত যে সকল বাক্যগুলি আছে সেই বাক্যগুলির ভয়ে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করা বা পরিবর্তন করা আমরা এখন শিখে গেলাম। এবার আসি আমরা এনাফ টু ওয়ালা যে সকল বাক্যগুলি পাওয়া যাবে, এনাফ টু যুক্ত যে সকল বাক্যগুলি পাওয়া যাবে সেগুলো ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আগেরটির মতো কিছুটা একই রকম। এখানেও সো দ্যাট দেওয়া হবে, এখানেও অ্যান্ড সো দেওয়া হবে। উদাহরণের বেলায় আসি, যেমন দি গার্ল ইজ ইনোসেন্ট এনাফ টু বিলিভ। দি গার্ল ইজ ইনোসেন্ট এনাফ টু বিলিভ এনিবডি। এনিবডি হয়ে যেতে পারে, এনিবডি সামবডিও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। দ্য গার্ল ইজ ইনোসেন্ট এনাফ টু বিলিভ। এটাকে চেঞ্জ করা হয়নি, চেঞ্জ এখন আমি করে দিচ্ছি। তাহলে কি হবে? দ্য বয় ইজ ইনোসেন্ট এনাফ, আমরা বলছি এখানে সো দ্যাট লিখতে হবে। দ্য গার্ল ইজ so innocent. The girl is so innocent that she believe anybody লেখা যেতে পারে। The girl is so innocent that she believe anybody. The girl is so innocent that she believe anybody. আর এটাকে যদি আমরা কম্পাউন্ড বানাই তাহলে কি হবে? তাহলে হবে এমন, the girl is very dishonest, very innocent and she believes anybody. তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? দ্য গার্ল ইজ ভেরি ইনোসেন্ট অ্যান্ড শি বিলিভস এনিবডি। এরপরে বস্তুর ক্ষেত্রে যদি আসে, যেমন দ্য গার্ল ইজ, দ্য কোশ্চেন ইজ ইজি এনাফ টু অ্যান্সার। দ্য কোশ্চেন ইজ ইজি এনাফ টু অ্যান্সার। তাহলে উত্তরে কি দাঁড়াবে? দ্য কোশ্চেন ইজ সো ইজি that we can answer it. answer it দেওয়া যেতে পারে, অ্যান্সার না লিখলেও চলে। এটাকে আমরা যখন চেঞ্জ করব তখন দাঁড়াবে কি? দাঁড়াবে the question is very easy and we can answer. it দেওয়া যেতে পারে, it না দিলেও চলে। তাহলে কি দাঁড়ালো? দ্য কোশ্চেন ইজ ভেরি ইজি অ্যান্ড উই ক্যান অ্যান্সার। আর এর আগেরটা ছিল দ্য কোশ্চেন ইজ সো ইজি দ্যাট উই ক্যান অ্যান্সার। এরপরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আরেকটি বাক্য আছে প্যাসিভ ভয়েসের উদাহরণের জন্য, যেমন হি ইজ অনেস্ট এনাফ টু বি রেসপেক্টেড। হি ইজ অনেস্ট এনাফ টু বি রেসপেক্টেড। তাহলে আমরা চেঞ্জ করব, যেমন তখন কি হবে? হি ইজ সো অনেস্ট, হি ইজ সো অনেস্ট দ্যাট উই ক্যান রেসপেক্ট হিম। হিম বসানো যেতে পারে, হিম না বসালেও চলে, এটা না বসাইলেও চলে। হি ইজ সো অনেস্ট দ্যাট উই ক্যান রেসপেক্ট হিম। তো রেসপেক্ট হিম যদি না লিখি, হি ইজ সো অনেস্ট দ্যাট উই ক্যান রেসপেক্ট। কম্পাউন্ড করবো যেমন তখন কি দাঁড়াবে? হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড we can respect him লেখা যেতে পারে, হিম না লিখলেও চলে। তাহলে আমরা এনাফ টু ওয়ালা টু যুক্ত এবং এনাফ টু যুক্ত যতগুলো বাক্য আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে সবগুলি বাক্য কিভাবে পরিবর্তন করতে হবে সেই নিয়মগুলি আমরা শিখে গেলাম। এবার আমরা শিখব বিকজ অফ এর সাথে
বিকজ অফ যুক্ত যে সকল বাক্যগুলি আছে সেগুলিকে সিম্পল বাক্যগুলিকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায় সেগুলো আমরা এখন শিখব। তো বিকজ অফ যুক্ত যে সকল বাক্যগুলি সেগুলি সাধারণত বিকজ অফ ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে, বিকজ অফ নাউন বা নাউন ফ্রেজ থাকে, অথবা বিকজ অফ হ্যাভিং অথবা শুধু হ্যাভিং দিয়ে প্রশ্নগুলি করা হয়ে থাকে। সেগুলিকে আমরা চেঞ্জ করব যখন সিন্স, অ্যাজ বা বিকজ দিয়ে চেঞ্জ করব। সাধারণত সিন্স আর অ্যাজ বেশি ব্যবহার করা হয়। আর অ্যান্ড অথবা অ্যান্ডসও দিয়ে চেঞ্জ করব যখন আমরা কম্পাউন্ডে করব। যেমন একটি বাক্য এখানে করা আছে, বিকজ অফ ওয়ার্কিং হার্ড। বিকজ অফ দিলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। বিকজ অফ এই যে ভার্ব, এখানে কে লেখা হয় নাই, ওকে, এই হচ্ছে ভার্ব ওয়ার্ক, এটার সাথে আইএনজি যোগ করলাম ওয়ার্কিং, আর এর সেন্টেন্সের বাকি অংশ। যেমন বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি পাস দ্য এক্সাম। বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি পাস দ্য এক্সাম। বিকজ অফ দিয়ে সাধারণত কারণ বোঝায়। তো তাহার কঠোর পরিশ্রম করার কারণে সে পাস করেছিল, পরীক্ষায় পাস করেছিল। তাহলে এখন আমরা চেঞ্জ করব যখন সিন্স, অ্যাজ, বিকজ দিয়ে চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে আমরা সিন্স দিয়ে সাধারণত করে থাকি। এখানে বলা হলো সে কঠোর পরিশ্রম করছে, তাহলে আমরা এখানে সেন্টেন্সের শুরুতে কঠোর পরিশ্রমে লিখব সিন্স হি ওয়ার্কড হার্ড। সিন্স হি ওয়ার্কড হার্ড, তারপরে হি পাস দ্য এক্সাম। হি পাসড দ্য এক্সাম। এরপরে পরের বাক্যটি বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট। আচ্ছা, এই বাক্যটি অ্যান্সার শেষ করে নেই। কম্পাউন্ডের বেলায় কি দাঁড়াবে, অ্যান্ড অথবা অ্যান্ডসও বসাতে বলছে। তো সাবজেক্ট হচ্ছে হি, সে কি করেছে, ওয়ার্কড হার্ড করেছে। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড কি করেছে, সে পাস করেছে। পাস দ্য এক্সাম অ্যান্ড পাস দ্য এক্সাম। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড পাস দ্য এক্সাম। পরের বাক্যটি আছে কীরকম, পরের বাক্যটি নাউন অথবা নাউন ফ্রেজওয়ালা। বিকজ অফ এই যে হি না হয়ে এখানে হিজ হলো, আর অ্যাডজেক্টিভের সাথে নেস যোগ করা, অথবা এটা অ্যাডভার্ব হিসাবে এখানে ইউজ করা হয়েছে। বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট অ্যাটেন্ড। বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট অ্যাটেন্ড। অ্যাটেন্ড দ্য মিটিং হতে পারে, অ্যাটেন্ড দ্য পার্টিও হতে পারে, অ্যাটেন্ড স্কুল হতে পারে, কলেজ হতে পারে, যে কোনো একটা হোক, সমস্যা নেই। আমরা অ্যাটেন্ড পর্যন্ত এখানে লিখছি। বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড। তো আমরা কি লিখবো, সিন্স, যেহেতু এখানে সেন্টেন্সের পাস্ট টেন্স আছে, দেখে বোঝা যাচ্ছে সেন্টেন্সটা পাস্ট টেন্সের, আমরা পাস্ট টেন্সে অ্যান্সার চেঞ্জ করব। সিন্স হি ওয়াজ ইল। সিন্স হি ওয়াজ ইল, তারপরে হি কুড নট অ্যাটেন্ড। ওকে, তাহলে এটাকে আমরা যখন কম্পাউন্ডে চেঞ্জ করব তখন কি লিখব, হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট অ্যাটেন্ড। হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট অ্যাটেন্ড। ওকে, সবশেষ যে বাক্যটি আছে সে বাক্যটি বিকজ অফ এর সাথে হ্যাভিং যুক্ত। বিকজ অফ হ্যাভিং যুক্ত, শুধু হ্যাভিং দিয়েও থাকে, মাঝে মাঝে এই বিকজ অফ না দিয়ে শুধু হ্যাভিং দিয়ে দেয়। শুধু হ্যাভিং দিলেও এ রুলসে হবে, বিকজ অফ হ্যাভিং দিলেও এ রুলসে হবে। তাহলে সেন্টেন্সটা কি আছে, বিকজ অফ হ্যাভিং লট অফ মানি হি বট এ কার। বিকজ অফ হ্যাভিং লট অফ মানি হি বট এ কার। সিন্স দিয়ে আনসার চেঞ্জ করি। সিন্স তার কি ছিল, এ লট অফ মানি, তাহলে সিন্স হি হ্যাড এ লট অফ মানি, since he had a lot of money, he bought a car. He bought a car. Since he had a lot of money, he bought a car. এখন এখানে আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করেছি, এখন এই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করতে গেলে আমাদের এই সিন্স আর লাগবে না, তখন আমরা সাবজেক্ট হিসেবে হি বসাবো। হি, তাহার কি ছিল, হ্যাড এ লট অফ মানি, তাহার অনেক টাকা ছিল, যার ফলশ্রুতিতে সে কী করেছে, লট অফ মানি, অ্যান্ড সে কিনেছে, অ্যান্ড বট কিনেছে একটি গাড়ি।
তাহলে এই সেন্টেন্সটা আমরা পরিবর্তন করা শিখলাম যে বিকজ অফ হ্যাভিং যুক্ত যে সকল বাক্যগুলি সেগুলি যেমন বিকজ অফ হ্যাভিং এ লট অফ মানি হি বট এ কার, সিন্স হি হ্যাড এ লট অফ মানি হি বট এ কার, হি হ্যাড এ লট অফ মানি অ্যান্ড বট এ কার। তাহলে আমরা এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মোটামুটি 3টি রুলস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 3টি রুলস আমরা এখানে আজকে শিখলাম। আরও বেশ কয়েকটি রুলস আছে, তার মধ্যে আমি মনে করি যে আরও একটা ক্লাস আমরা করাইলে হয়তো বাকি রুলসগুলা স্টুডেন্টদের সামনে সবগুলো উপস্থাপন করতে পারবো। তো এই ক্লাসটি আরও জটিলভাবে তোমরা হয়তো শিখে থাকবে। তা আমি মনে করি যে আমি যেভাবে করালাম এভাবে একটু সহজভাবে শেখা যায়, একটু কষ্ট করলে এভাবেই হয়তো ভালো করে শিখতে পারবে। তো যাই হোক, স্টুডেন্টদের প্রতি আমার বিশেষ নির্দেশনা থাকবে যে যেভাবে ক্লাস করালাম যেন স্টুডেন্টরা মনোযোগ দিয়ে সেই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করে, এবং ক্লাসগুলি যেহেতু ভিডিও আকারে আছে সুতরাং একাধিকবার এটা দেখা যেতে পারে। দেখে শিক্ষার্থীরা যদি এই ক্লাসের এই পড়াগুলি ভালোভাবে শিখতে পারে তাহলে আমি মনে করব যে আমার পরিশ্রম পুরোটাই সার্থক হয়েছে। আর সবশেষে সকল শিক্ষার্থীদেরকে বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যারা এখনও সাবস্ক্রাইব করনি, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অগ্রিম তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে বেল আইকনটি থাকে সেই বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য, যাতে করে সকল পরবর্তী যে ভিডিওগুলি পাবলিশ করা হবে সেই ভিডিওগুলি নোটিফিকেশন স্টুডেন্টরা পেয়ে যায়। এবং এই ভিডিওটিকে আরও বেশি বেশি পরিমাণ শেয়ার করবে, যাতে করে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা এই গ্রামারের এই ক্লাসগুলিতে সমস্যা অবস্থায় আছে তারা যেন কিছু উপকৃত হয়। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি একইভাবে আগামী ক্লাসেও স্টুডেন্টরা আমার সাথে উপস্থিত থাকবে এবং আজকের ক্লাসটিকে যেমন সাফল্যমণ্ডিত করেছে আগামী ক্লাসটিতেও একইভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করবে সে আশাবাদ ব্যক্ত করছি। আশাবাদ ব্যক্ত করে আমি ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।